বিগত সরকারের অনিয়ম ও স্বজন তোষণ নীতির প্রভাব পড়েছে নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। দেশেই তৈরি হচ্ছে মানসম্পন্ন মেডিকেল সরঞ্জাম। আমদানি নির্ভরতা কাটাতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা ও ক্রেতার আস্থা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধের কারণে ঝুঁকিতে পিরোজপুরের উপকূলবাসী। ৪৫ কিলোমিটার বাঁধ মেরামতের প্রয়োজন ২৫০০ কোটি টাকা। আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ রক্ষার লড়াই আজ। ব্যাকফুটে থাকলেও ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগ্রেসরা। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার ও তাদের সুবিধাভোগীদের পলায়নের প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারে। শ্রমিক ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, আবাসন ও সরকারি প্রকল্পে ধীর গতি কিংবা বন্ধ হওয়া এর বড় কারণ। শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা বলছেন, গত সরকারের পক্ষপাত দুষ্ট ও একচেটিয়া নীতির কারণে সংকটে পড়েছে নির্মাণ খাত। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অনিশ্চয়তাও বেড়েছে শঙ্কা। সমাধান দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর বড় আবাসন প্রকল্পের একটি এই আফতাবনগর। জুলাই গণ অভ্যুত্থানের পর এখানের অধিকাংশ প্রকল্পেই চলে এসেছে ধীরগতি। কোনোটির কাজ আবার বন্ধ হয়ে গিয়েছে। শুধু আবাসন খাতেই নয়, সরকারি বিভিন্ন প্রকল্প বন্ধ হওয়ায় ধস নেমেছে নির্মাণ সামগ্রীর বাজারে। নির্মাণ শ্রমিকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনেক সুবিধাভোগীর পলায়নের কারণেই এমনটা ঘটেছে। সরকারি দল ক্ষমতায় থাকলে অবশ্যই তাদের ক্ষমতাটা একটু বেশি থাকে, সব সরকারি কাজগুলো তাদের আয়ত্তে থাকে। সরকারি এমপ্লয়াররা আমলা এগুলো অনেকেই ফ্ল্যাট ছিল, এখন তারা হয়তো বা গা ঢাকা দিচ্ছে কিংবা তারা ঠিক মতন পেমেন্ট করতেছে না। আসলে কোম্পানির তো মূলত এটা পেমেন্টের উপর ডিপেন্ড করা। নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান রড, বালু, ইট, সিমেন্ট, পাথরের ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা। রাজধানীর ইট বালুর বাজার ঘুরে দেখা গেল অলস সময় পার করছেন শ্রমিকরা। ঘুরে ফিরে তাদের কাছেও এই স্থবিরতার প্রায় একই জবাব। এখন আর এমন কাজ কাম হয় না। আগে ইনকাম করতাম দিন গেলে 800-900, কোনোদিন 1000, এখন আর এমন ইনকাম হয় না। 300-400 এমন ইনকাম হয়। 5ই আগস্টের আগে বেচা কিনা যা হইতো তাতে কেউ দিবারা দিয়া বা সংসার চালাইয়া মোটামুটি লাভবান থাকতাম, আর এখন লুজের মধ্যে আছে। প্রান্তিকের এই প্রভাব পড়েছে উৎপাদক পর্যায়েও। উৎপাদন কমিয়েও বিপুল লোকসান গুনতে হচ্ছে ইস্পাত মালিকদের। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। তো এই সময়ে আসলে আমরা নিজেরাও অনেক কিছুই প্ল্যানিং করে একটা জায়গায় আসতে পারছি না। আমরা কোনোভাবেই প্রোডাকশন কস্ট কিন্তু কাট করতে পারছি না, বরঞ্চ প্রোডাকশন কস্টটা আরও বেড়ে গেছে। ইস্পাত ও সিমেন্ট শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, ব্যাংক ঋণ, ডলার সংকট ও বিগত সরকারের একচেটিয়া ব্যবসায়ী নীতির কারণেই ক্ষতির মুখে পড়েছে নির্মাণ শিল্প। সঙ্গে আছে সাম্প্রতিক সময়ের নানা অনিশ্চয়তা। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। আর আপনি জানেন আমাদের সিমেন্টের যে সবই কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আমাদেরকে কিন্তু ব্যাংকের যেই ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট, এভরিথিং আগের মতো আছে। গভর্নমেন্টের উন্নয়ন কাজ তো সব বন্ধ। যেমন বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট, তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টগুলো নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, কিছু কিছু প্রজেক্ট আছে এখনও অনেক কাজ বাকি আছে, তো এগুলো তো আর এখন চলমান নাই।
সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ মালিক সমিতির নেতাদের। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপরও জোর দেন তারা। রাজনৈতিক গভর্নমেন্ট যখন এসে এই পুরোদমে দেশের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য পরিকল্পনা করবেন, তাহলেই একমাত্র আমাদের এই সিমেন্টের যে এত ড্রপ করেছে এটা গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। সরকারের আমরা পেপার পত্রিকা দেখলাম যে $3 বিলিয়ন ওনারা নিজের থেকেই পরিশোধ করছে, ঋণ পরিশোধ করছে। এরকম যদি অর্থনৈতিক চাকা চালু হয়ে যায় তো মানুষের সব কিছুই স্বাভাবিক হবে। খাত সংশ্লিষ্টদের আশা, ডলার সংকট, সহজ শর্তে ব্যাংক ঋণ ও বন্ধ প্রকল্প চালু হলেই ঘুরে দাঁড়াতে পারে নির্মাণ খাত। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামাদের সিংহভাগই প্রতি বছর আমদানি করতে হয়। স্থানীয়ভাবে কিছু সরঞ্জাম উৎপাদন করা হলেও বাজারে রয়েছে আস্থার সংকট। সংশ্লিষ্টরা বলছেন, দেশে উৎপাদিত মেডিকেল সরঞ্জামাদের উপর আস্থা রাখলে খরচ কমার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা, তৈরি হবে নতুন বাজার। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। দেশে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে ৪,৫০০-এর বেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি, যার ৯২% আমদানি নির্ভর। ছোট বড় প্রায় ৫০০টি প্রতিষ্ঠান চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানি করে। মূলত চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় এসব পণ্য। কিন্তু আমদানিকারকদের ৮০% নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন। দেশে মেডিকেল পণ্য ও যন্ত্র তৈরির নিবন্ধন আছে ৮ প্রতিষ্ঠানের। এসব কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে, দেশীয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে মানে কোনো অংশেই কম নয়, দামেও সস্তা। মডার্ন বায়োটেক আমরা যে ধরনের চাইনিজ অ্যানেস্থেশিয়া মেশিনের সাথে কম্পেয়ার করে আমাদের যে অ্যানেস্থেশিয়া মেশিনগুলো করা হচ্ছে তা অত্যন্ত ভালো মানের। আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং আমার ISO সার্টিফিকেট সহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রায় 150+ প্রোডাক্ট তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা সরঞ্জাম আমদানির নিবন্ধন নিতে ওষুধ প্রশাসনকে লাইসেন্স বাবদ ৫০,০০০ টাকা দিতে হয়। ২ বছর পর পর এই লাইসেন্স নবায়ন করার নিয়ম রয়েছে। মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দরকার সরকারের নীতি ও আর্থিক সহায়তা। যদি আপনাকে এক্সপোর্ট করতে হয় অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গাতে আপনাকে পারমিশন নিতে হচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি পারমিশন পাচ্ছেন না। আমাদের দেশে এখন বায়োমেডিক্যাল সেক্টর বা ইলেকট্রোমেডিক্যাল সেক্টরে অসংখ্য ইঞ্জিনিয়ার বা জনবল তৈরি হয়েছে। ওষুধ প্রশাসনের তথ্য মতে প্রতি বছর প্রায় ৩০,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার্জিক্যাল ও ইলেকট্রনিক চিকিৎসার যন্ত্রপাতি বিক্রি হয় দেশে। এ ব্যবসায়ে প্রায় ৫ শতাধিক আমদানিকারক রয়েছে। এর মধ্যে মাত্র ৮৯ জনের ওষুধ প্রশাসনের নিবন্ধন রয়েছে। এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে ICCB-তে চলছে বাংলা মেড এক্সপো। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১৫০টি স্টলে ২৫০টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা জানায়, আমদানিকারক, ক্রেতা ও সেবা গ্রহীতাকে সংযুক্ত করবে এই মেলা। এখানে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তারা আসে, ডক্টররা পার্সোনালি আসে, তারপর হসপিটাল, ক্লিনিক। বাংলাদেশে যে আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি এবং আমরা যে দিচ্ছি এটার প্রচারের জন্যই আমাদের মেলায় আসে। মহামারীর সময় বাংলাদেশ PPE তৈরি করে বিদেশে রপ্তানি করে। JMI ইতিমধ্যে 30টি ইকুইপমেন্ট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে মেডিকেল ইকুইপমেন্টের বাজার ধরার সুযোগ রয়েছে। দেলাওয়ার দোলন, এখন, ঢাকা। ইলিশের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ডুবোচরগুলো দখল করে নিয়েছে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা। অবৈধ মশারি ও চর ঘেরা জাল ব্যবহার, অপরিকল্পিতভাবে মাছ শিকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের রেণু ও ডিম। অবৈধ এই সিন্ডিকেটের কবল থেকে নদীকে বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ক্যামেরায় ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন।
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অব্যাহত আছে নিষিদ্ধ মশারি জাল ও চরঘেরা জাল দিয়ে মাছ শিকার। ফলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। আগে এই সময় যেখানে নদীতে জাল ও ট্রলার নিয়ে ব্যস্ত থাকতেন জেলেরা, ঘাটগুলো থাকতো জমজমাট, সেখানে এখন মাছের সংকট আর নীরবতা। নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। সরজমিনে দেখা যায় শাহিন নামে এক মাছ ব্যবসায়ী কাচিয়ার চরে খুঁটি পুঁতে দখল করে বেঁধে রেখেছেন নিষিদ্ধ মশারি জাল। জোয়ারের সময় এই মশারি জালগুলো থাকে পানির 5 থেকে 7 ফুট নিচে, আর ভাটার সময় পানি শুকিয়ে গেলে মাছের পোনা, ইলিশের রেণু ও ডিম সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব জলজ প্রাণী জালে আটকে যায়। শিকারীরা জাল থেকে মাছ সংগ্রহ করলেও নষ্ট হয় অন্যান্য এসব জলজ প্রাণী। সদর উপজেলার মেঘনা নদীর 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় শতাধিক ডুবোচর রয়েছে। কাচিয়ার চরের মতো ভোলার চর, বৈরাগীর চর, ভেদুরিয়া ও রামদাসপুর চরও একইভাবে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেড় জাল, খুঁটা জাল, পাই জাল সহ 11 ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরছে এসব সিন্ডিকেটের জেলেরা। এই জালটা দিয়ে মাছ ধরা নিশ্চিত, আমরা পেরে টানা কি এই জালটা দিয়ে মাছ ধরি। ছোট বাচ্চা মাছ পায় আর মসুর জাল না ঘন আটকে পড়ে সরো মাছ উঠতে আদার খাইব, আদার তো আর খাইতে পারে না। এই জালগুলা নদীতে মাছের টোটালে বিষ মারিয়া দেয়। এগুলি যদি সরকার নদীর তনে যদি বঞ্চিত করে তাহলে নদীতে মাছ হবে। তবে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই চরগুলো খুব দুর্গম হওয়ার কারণে অসাধু জেলেরা এই সুযোগটা নেয়। তবে এই মৌসুমে এই মশারি জাল, চরগেরা জাল বা এই অবৈধ বেহুন্দি জাল এটা যাতে না পারতে পারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আমাদের সাথে কোস্টগার্ড, জেলা প্রশাসন, নৌপুলিশ, পুলিশ বিভাগও আছে। ভোলার 2 লক্ষাধিক মানুষ মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে শতাধিক অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ জালে মাছ শিকারের সাথে জড়িত। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। হাটের দিনেও বরগুনার মাছ বাজারে নেই পর্যাপ্ত মাছের সরবরাহ, ফলে দামও চড়া। এ নিয়ে আরও জানাতে বরগুনার মাছ বাজার সংলগ্ন ট্রলার ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, মাছের সরবরাহ কমার কারণ কি? দাম কতটা বেড়েছে? রাত্রি আজকে হাটের দিন, সাপ্তাহিক যে হাটের দিনেও আমরা আগে যে পরিমাণ মাছ দেখতাম, মাছের 6 লাভ হয়ে যেত বাজার, সে পরিমাণ কিন্তু কাঙ্ক্ষিত মাছের যোগান নেই স্থানীয় যে বাজার রয়েছে বরগুনা সেখানে। এবং বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের সেখানেও খোঁজ নিয়েছি, ইলিশের অতিমাত্রায় কম সেখানে ইলিশ রয়েছে, একেবারে নগণ্য ইলিশ রয়েছে সেখানে। আর অন্যান্য মাছের সরবরাহ কম রয়েছে বলে সেখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা, জেলেরা অভিযোগ করছেন যে পাথরঘাটায় ট্রোলিং ট্রলারে অবৈধ জালে, নিষিদ্ধ জালে তারা মাছ শিকার করছেন এবং অনেক স্থানে আমরা দেখেছি চরগড়া জাল ফেলেও কিন্তু সেখানে মাছের প্রজনন ব্যাহত করা হচ্ছে, যেহেতু ছোট মাছ মেরে ফেলা হচ্ছে, রেণু পোনা ধ্বংস করা হচ্ছে। এর ফলে কিন্তু নদ নদী, বরগুনার যে নদ নদী রয়েছে, পায়রা, বিষখালী, বলেশ্বর, আন্দারমানিক সহ অন্যান্য যে নদ নদী, সেখানে কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না এই সময় জেলেদের জালে। জেলেরা বলছেন যে এ ব্যাপারে প্রশাসন নীরব রয়েছেন এবং এমনকি তারা বলছেন, আমাদের জানিয়েছেন যে প্রশাসন কিংবা অনেক সময় গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করেও তারা কিন্তু এভাবে ট্রোলিং ট্রলার দিয়ে কিংবা অবৈধ জালে তারা মাছ শিকার করছে নির্বিচারে। এর ফলে সামগ্রিক মৎস্য খাত হুমকির সম্মুখীন হতে পারে বলেও তারা শঙ্কা জানিয়েছেন। এদিকে আপনাকে জানিয়ে রাখি, আজকে এই হাটের দিনেও তেমন কোনো মাছের দেখা মেলেনি। ইলিশ মাছের সকাল থেকে আমরা কোনো সরবরাহ দেখিনি, তবে খুচরা বাজার যেটি রয়েছে বরগুনার, সেখানে দুপুরে কিংবা বিকালে ইলিশের 2-1টি ইলিশের দেখা মিলছে এবং সেই ইলিশগুলোর বড় আকৃতির যে ইলিশ, সেই ইলিশের দাম রাখা হচ্ছে 2000 থেকে 2500 টাকা কেজি দরে। মাঝারি আকৃতির ইলিশগুলোর দাম রাখা হচ্ছে 1600 থেকে 1800 টাকা কেজি দরে এবং ছোট ইলিশগুলো 1000 থেকে 1200 টাকা কেজি দরে রাখা হচ্ছে। অন্যান্য মাছের সরবরাহ শীতকালে যেমন আইড় কিংবা মেদ মাছের একটা সরবরাহ থাকে, তেমন আমরা লক্ষ্য করছি না এবছরে। তবে পোয়া মাছ যেটি রয়েছে নদ নদীতে পাওয়া যায়, সেই পোয়া মাছের সরবরাহ রয়েছে, যে পোয়া মাছগুলো বিক্রি করা হচ্ছে 200 থেকে 500 টাকা আকৃতি ভেদে কেজি হিসেবে এবং কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, রুই, কাতলা, আর সেগুলো বিক্রি করা হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। অন্যান্য মাছের ক্ষেত্রেও যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো রয়েছে, আইড়, কাউইন,
কিংবা নদীর পাঙ্গাস, সে মাছগুলো 800 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে স্থানীয় বাজারগুলোতে আমরা সকাল থেকে দেখেছি যে মোহনায় যে ছোট আকৃতির চিংড়ি মাছ পাওয়া যায়, যে চিংড়িগুলোকে স্থানীয় ভাষায় যে ভুলা চিংড়ি মাছ বলে, সেই মাছগুলোর আধিক্যতা রয়েছে। সেই মাছগুলো 50 টাকা থেকে 100 টাকা কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। তবে বড় চিংড়ি বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকা এবং গলদা চিংড়ি বিক্রি করা হচ্ছে 800 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত। অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা এখানে লক্ষ্য করেছি যে তপসে মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 800 টাকা, সিলভার কাপ মাছ বিক্রি করা হচ্ছে 150 থেকে 200 টাকা এবং চাষের মাছের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। চাষের মাছ এখানে চাষের পাঙাশ কিংবা তেলাপিয়া যেটি রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকার মধ্যেই সে মাছের দামটা রয়েছে। তবে জেলেরা কিন্তু হতাশ। তারা বলছেন যে অনেক ট্রলার, সমুদ্রগামী যে জেলেরা রয়েছেন ট্রলার নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে যান, তারা বলছেন যে একটি ট্রলার যখন সমুদ্রে মাছ শিকার করতে যায় তাদের 5 থেকে 10 দিন, কোনো ক্ষেত্রে 15 দিন পর্যন্ত সমুদ্রে থাকতে হয় এবং 4 থেকে 5 লক্ষ টাকা তাদের ব্যয় আছে এই একটি সমুদ্র যাত্রা। এবং যখন ফিরে আসেন এবং কাঙ্ক্ষিত মাছ না পান, তারা কিন্তু হতাশ হয়ে যান। তারা ধার দেনা দাদনের টাকার জালে কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছেন ক্রমাগত। এর ফলে জেলেরা জানিয়েছেন যে এখানকার যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন, যারা নিষিদ্ধ জালে কিংবা ট্রলিং ট্রলারে মাছ শিকার করে, তাদের বিষয়ে প্রশাসন যাতে অতি দ্রুত ব্যবস্থা নেয় এবং যাতে মাছের উৎপাদন ব্যাহত না হয় উপকূল জুড়ে, সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ তারা কামনা করছেন। আর স্থানীয় বাজারগুলোতে আজকে শুধু না, কয়েকদিন ধরেই আমরা দেখেছি মাছের সরবরাহ একেবারেই কম এবং যেটি বলছিলাম যে আগে যেখানে সাপ্তাহিক হাটের দিতে টইটুম্বুর থাকতো মাছে এই বাজারটি, সেখানে এই বাজারে বর্তমানে আজকে দেখেছি সকাল থেকে তেমন মাছের উপস্থিতি নেই। তো এই ছিল বরগুনার পাইকারি মাছ বাজার সংলগ্ন ট্রলারঘাট থেকে আমার কাছে সবশেষ রাত্রি। বরগুনার মাছ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সিডর, আইলা, রিমালের মতো শক্তিশালী ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘদিনেও মেরামত হয়নি পিরোজপুরের বেড়িবাঁধ। জেলায় অন্তত 45 কিলোমিটার বাঁধ অরক্ষিত অবস্থায়। টেকসই বাঁধ না থাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন নদী তীরের অসংখ্য মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সাইক্লোন সহনীয় বাঁধ নির্মাণে 2,500 কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। উপকূলবাসীকে বছরে বেশ কয়েকবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সহ দুর্যোগের মুখোমুখি হতে হয়। এর মধ্যে কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে সর্বশক্তি দিয়ে। এতে বেড়িবাঁধ ভেঙে লোকালয় ঢুকে পড়ে জোয়ার, জলোচ্ছ্বাসের পানি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে পিরোজপুরের কচা নদী। নদীটির টগরা ফেরিঘাটের দুই পাশে 1500 মিটারের মধ্যে দক্ষিণ প্রান্তের 700 মিটার বাঁধই ক্ষতিগ্রস্ত। এ বাঁধের মতোই পিরোজপুর জেলাকে সুরক্ষিত রাখতে বেড়িবাঁধ আছে 306 কিলোমিটার, যার মধ্যে প্রায় 45 কিলোমিটারই ক্ষতিগ্রস্ত। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় এবং অনেক স্থানে টেকসই বাঁধ না থাকায় ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না। আকাশে মেঘ দেখলে কোন রকম ঝড় তুফান হইলে আমরা খুব আতঙ্কের ভেতর বাস করি। গুড়াগাড়া লইয়া আমাগো এহেন্দে সরতায় সাইকেলে দৌড়াইতায় এই বেরিবাদ করিয়ে গেছে আর গলা সম্মানে পানি আমাগো ই গেছে। বারবার দেয় একটু কাঁচা মারি দিয়ে একটু লোদা পেরি দিয়ে যায়, হ্যাঁ যায় ধুইয়া। স্বাধীনতা পরবর্তী গেল 53 বছরে দেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে, যা অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে ফসল ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়, কিন্তু এসব বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বর্তমান দুর্নীতি চলতেছে, আগে যারা করছে এরা দুর্নীতি করে গেছে রাস্তাঘাটে। মোটামুটি করে চলে যায়, আর যেটুকু করে চলে যায় ওটু আবার ওই নদীতে আবার আষাঢ় মাসে আবার ধুয়ে নেমে যায়। ইতিপূর্বে যে বেড়িবাঁধগুলো নির্মাণ হয়েছে সেখানে দুর্নীতি আশ্রয় নেওয়া হয়েছে এবং সঠিকভাবে কাজ করা হয় নাই। আমার পরামর্শ হচ্ছে যে এখন বর্তমানে যে বেড়িবাঁধ, এটা স্থায়ী বেড়িবাঁধ হওয়া দরকার। সংশ্লিষ্ট যারা কাজ করবেন তারা যেন এই কাজে দুর্নীতি আশ্রয় না নেয়। তবে বাঁধ নির্মাণে স্থানীয়দের আগ্রহ থাকলেও জায়গা দিতে অনীহা রয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বেড়িবাঁধ করার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মানুষজন জায়গা দিচ্ছে না, আবার তারা নিজেরাও চাচ্ছে যে যেন তারা স্থায়ীভাবে হতে পারে। এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে স্বাভাবিকভাবে তাদের জায়গা যদি তারা দিতে চায় সেক্ষেত্রে আমরা চড়া করে প্রপোজাল পাঠাতে পারি। আর সেক্ষেত্রে যদি জায়গা না পাওয়া যায়, সরকারের পক্ষে বর্তমানে প্রজেক্ট ছাড়া অধিগ্রহণ করে কাজ বাস্তবায়ন করা আমাদের অন্য রাজস্ব খাতে সেটা সম্ভবপর নয়। পিরোজপুর ছাড়াও ঘূর্ণিঝড়ে বরিশালের সব জেলার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিছু অংশ ঝুঁকিতে রয়েছে।
এসব ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ, সংস্কার ও স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় ২৫০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকার বরিশাল বিভাগের সব বাঁধগুলিকে বিবেচনায় নিয়ে আমরা প্রায় ১৯৭ কিলোমিটার বাঁধ আমাদের পুনর্বাসন করতে হবে এবং সাইক্লোন সহনীয়। সেটার আমরা প্রস্তাবনা আমরা পানি উন্নয়ন বোর্ড লেভেলে এবং ঢাকায় পাঠিয়েছি। বরিশাল বিভাগের ৬ জেলায় বেড়িবাঁধের দৈর্ঘ্য ৩,২০০ কিলোমিটার। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ১৯৭ কিলোমিটার। ফিরদাউস সোহাগ, এখন পিরোজপুর। এখন সকালে নিচ্ছে একটা বেরোতে, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৩ কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে শুরু থেকেই উঠেছে অনিয়মের অভিযোগ। দরপত্রে বরাদ্দ থাকা সত্ত্বেও পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা ভরাট ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারদের বিপক্ষে। এমনকি মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। এত অনিয়মের পরেও এলজিইডি কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আসাদ জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দারবাড়ি থেকে মহিষাকুলা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ২.৫ কিলোমিটার। ২০২২-২৩ অর্থ বছরে এই সড়ক সংস্কার কাজে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৩ কোটি টাকা। সে সময় এলজিডি জিডিপি ৩ প্রকল্পের আওতায় এই কাজ পায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ। তবে সড়কের জন্য ৩৯ লাখ টাকার মাটি কেনার বরাদ্দ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের ৩ ফসলি জমি থেকে মাটি কেটে নেয় ঠিকাদার হানিফ আলী। আগে কাটার কালে বাধা দেওয়া হয়েছিল, বাধা দিলেও ফিরে নেয়, বান্দা বাড়ি ঘর কাইটে নিয়ে গেছে। পাশের জমি যে কাইটে নিয়েছে ভেগুদে কৃষি খামারের জমিগুলো নষ্ট করছে, এই পর্যন্ত কোনো ভর্তুকি দিতেছে না। এছাড়া সড়ক সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ইতোমধ্যে ধসে পড়েছে সড়কের জন্য তৈরি গাইডওয়াল, আর রাস্তার জন্য ফেলা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। বারবার এলজিইডির দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেই বলছেন স্থানীয়রা। হানিফ ঠিকাদার এরা সম্মানে চক্রান্ত টাকা পয়সা খায়, এটা মনে করেন রাস্তাটা ২ নম্বরই করতেছে। সাইডে যদি চেকার দিত, গাঁথনি দিত, তাহলে অনেকদিন লাস্টিং করতো। কাজ সেরকম মজবুত হচ্ছে না। খোয়া তো সব ধুলা, হলে পরে এমনি ডিজার হলে পরে এমনি মিলা যায়, সব খোয়া থাকে না। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন সড়ক নির্মাণ কাজে কোনো ত্রুটি থাকলেও তার ব্যবস্থা নেওয়া হবে। মহিষাকুলা রাস্তার কাজের বিষয়ে আমাদের কাছে কিছু অবজারভেশন এসেছে। আমরা ত্রুটি বা কোনো মালামালগত সমস্যা থাকলে সেটা সংশোধন করার ব্যবস্থা নিব। অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে গিয়ে স্থানীয়ভাবে রোড এমব্যাঙ্কমেন্ট তৈরির মাটির কাটার বিষয়টা যেটা এসেছে, ঠিকাদার আংশিক তাদের পোর্শনটা সংশোধন করেছে, বাকিটাও নিশ্চিত করা হবে। আমাদের এটা চলমান কাজ। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শুরু হয় মানিকগঞ্জের হরিরামপুরে সড়কের নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। তবে কাজের মেয়াদ পার হলেও শেষ হয়েছে মাত্র ৬০% কাজ। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। দিনভর ঘন কুয়াশায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, পঞ্চগড়ে শীতের তীব্রতা কেমন দেখছেন? শীত নিবারণে সাধারণ জনগণের অবলম্বন কি? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় জেলা শহরে। আমার পেছনের যে সার্বিক চিত্রটি দেখতে পাচ্ছেন, প্রচন্ড ঘন কুয়াশা। মূলত গতকাল থেকে পঞ্চগড়ে দুর্ভোগের শীত শুরু হয়েছে। আমরা দেখেছি এই মৌসুমের যে শীতের যে তীব্রতা সেটি গতকাল থেকে বাড়তে শুরু করেছে। আর তাপমাত্রার যদি কথা বলি, গত কয়েকদিনেই দেখেছি আমরা পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে
12.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় সারা দেশে একযোগে রেকর্ড করা হয়ে থাকে। তখন আমরা পরবর্তী যে আপডেট সেটি আমরা নিশ্চয়ই পাবো। আমি বলে রাখি যে পঞ্চগড় হলো হিমালয়ের কাছাকাছি হয়, বরাবরই কিন্তু শীতের তীব্রতা এবং প্রকোপ কিন্তু এই জেলায় একটু বেশি, এবং এখানে শীতের আগমন একটু আগে ঘটে এবং শীতের যে প্রস্থান সেটি কিন্তু অনেক পরে যায়। আর গতকাল থেকে যে চিত্রটি আমরা দেখেছি, প্রচন্ড ঘন কুয়াশা আচ্ছন্ন রয়েছে চারপাশ। দিনে দুপুরের মধ্যে খানিকটা সূর্যের দেখা মিললেও তাতে কিন্তু কোনো উত্তাপ ছিল না, এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং এই শীতের তীব্রতা বাড়ায় আমরা দেখেছি যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কিন্তু দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে পঞ্চগড়ে 20 থেকে 30 হাজার পাথর এবং বালি শ্রমিক রয়েছে, যারা নদীর বরফ গলা জল থেকে তারা বালি এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই শ্রেণীর মানুষটা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। তার পাশাপাশি আমরা দেখেছি পঞ্চগড়ে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যাদের প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্র না থাকার কারণে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, এবং প্রচন্ড ঘন কুয়াশার কারণে আমরা দেখেছি যে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। অনেক স্থানে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন তারা। আর তার পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এবছর পঞ্চগড় জেলার জন্য 1 লাখ শীত বস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তার মধ্যে 2000 শীত বস্ত্র তারা পেয়েছেন। সেই 2000 শীত বস্ত্র কিন্তু তারা বিভিন্ন এলাকায় বিতরণ করছে। তবে আসলেও পঞ্চগড়ের যে বিরাট অঙ্কের দরিদ্র মানুষ রয়েছে তাদের তুলনায় কিন্তু এই বরাদ্দ প্রাপ্তির সংখ্যাটি কিন্তু অনেকটাই কম। আর তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই শীতের তীব্রতা বাড়ায় কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে অনেকটাই বেড়েছে। তো আজ এখন পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, এবং প্রচন্ড ঘন কুয়াশা কিন্তু আমার চারপাশে দেখতে পাচ্ছেন, এবং সূর্যের দেখা পাওয়া আসলে আশাই করা যাচ্ছে না, এতটা ঘন কুয়াশা। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সার্বিক চিত্র। পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান। দেশীয় পাখি যখন বিলুপ্তির পথে, তখন হাজারো চড়ুইয়ের মিলন মেলা চোখে পড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। সন্ধ্যার আকাশে তাদের বেপরোয়া ছোটাছুটি আর কলরবে মুখরিত হয়ে ওঠে শহরের পথ প্রান্তর। বেলা ডোবার আগে ঝাঁকে ঝাঁকে আসে চড়ুই, এমন দৃশ্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখুন উত্তরের পাখির গল্প। বেলা যখন পশ্চিমে নুয়ে পড়ে, শান্ত শহরে ক্লান্ত পথিক যখন খোঁজে কিঞ্চিত অবসর, যখন সান্ধ্যকালীন প্রার্থনার আয়োজনে মাতে চারপাশ, ঠিক তখনই শুরু হয় চড়ুইয়ের আনাগোনা। একটি দুটি করে হাজারো চড়ুই চষে বেড়ায় শহরের এপাড়া থেকে ওপাড়া, কলকাকলিতে মুখরিত করে তোলে নগরীর পরিবেশ। হেমন্তের পাকা ধানের ঘ্রাণ আর হালকা শীতের আওয়াজে সীমান্ত জনপদ পঞ্চগড় জেলা শহরে বাড়ে চড়ুইয়ের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় ওরা। উড়তে উড়তে ক্লান্ত হলে কিছুটা সময় বিশ্রাম নেয় শহরের বৈদ্যুতিক তার বা দোকানের চালায়। একসাথে তাদের ছুটে বেড়ানোর দৃশ্য মন ছুঁয়ে যায় পাখিপ্রেমীদের। প্রতিদিন আসরের পর বিশেষ করে তারে আমাদের মসজিদের উপরে শত শত হাজার হাজার চড়ুই পাখি আসে, একসাথে যখন উড়ায় খুব ভালো লাগে। চড়াই পাখিগুলো হাজার হাজার পাখি এসে আমাদের সাইডে বসে, আমাদের দেখে খুব আমার আনন্দ লাগে। এগুলো দেখার জন্যই আমরা বিশেষ করে এই বাজারে ঢুকলেই এই সাইডটাতে আসি দেখার জন্য আর কি। এই পাখিগুলো দেখলে আমাদের মন ভরে যায়। এরকম পাখি মনে হয় না যে অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে আছে। শহরের দোকানি থেকে শুরু করে সবাই উপভোগ করে চড়ুইয়ের এই খেলা, কেউ তাদের বিরক্ত করে না। নির্ভয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়ায় চড়ুইয়ের দল। মাত্র 20 থেকে 30 মিনিট ওড়াউড়ির পর নেড়ে ফিরে যায় তারা। এই যে কিচির মিচির, এই যে মানে একটা মুগ্ধময় একটা যে সৌন্দর্য, বাজারের সব মানুষজন আমরা অবলোকন দৃষ্টিতে উপভোগ করি। আমরা অনেক সময় তাকায় তাকায় দেখি এত সুন্দর পাখি, হাজার হাজার পাখি কই থেকে যে আসে, কি যে ভালো লাগে, মনে চায় শুধু দেখতেই, সবসময় শুধু দেখতেই মনে চায়। পাখিদের আবাসস্থল দিন দিন কমে আসছে, উজাড় হচ্ছে বনভূমি, তাই হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির পাখিও। কবিদের গান ও কবিতায় যে পাখিরা জায়গা করে নিয়েছে, সেই চড়ুই সহ দেশীয় পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মনে করেন প্রকৃতিপ্রেমীরা। বিদ্যুতের তারে সাম্প্রতিক সময়ে প্রচুর চড়ুই পাখি দেখতে পাচ্ছি। এতে করে বোঝা যায় যে এই পাখিগুলো এখনও আশেপাশে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে থাকে, কিন্তু তাদের সঠিক আশ্রয়ের অভাবে, সঠিক আবাসনের অভাবে এবং পরিবেশগত বিরূপতার অভাবে তারা বছরের সব সময় জুড়ে আমাদের চোখে পড়ে না। এই জন্য পাখি রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমাদের সকলেরই দায়ী দায়িত্ব আছে, সকলেরই আরও অধিক মনোযোগী হওয়ার দরকার আছে। পাখিরা নির্ভয়ে উড়বে, ছবে আকাশ, শহরের সন্ধ্যায় যোগ করবে অনন্য মাত্রা, এমনটাই প্রত্যাশা পাখিপ্রেমীদের। এখানে সন্ধ্যা নামে স্নিগ্ধ পায়ে
শান্ত আকাশ মুখরিত হয়ে ওঠে হাজারো চড়াইয়ের গানে। ওরা প্রকৃতির সম্পদ, ওরা প্রকৃতির সৌন্দর্য। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন সকাল। নতুন বাড়ি ক্রয়ে চীন সরকারের কর ছাড় এবং সুদহার কমানোয় মন্দার ধাক্কা কাটিয়ে চাঙা হতে শুরু করেছে দেশটির আবাসন ব্যবসা। ফ্ল্যাট ক্রয়ে খরচ কমে আসায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। সেপ্টেম্বরের তুলনায় নভেম্বরে প্রায় প্রতিটি শহরেই বেড়েছে নতুন পুরাতন ফ্ল্যাট বিক্রির সংখ্যা। এতে করে মন্থর গতির চীনা অর্থনীতি চাঙা হওয়ার সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। অন্তত ৮ কোটি আকাশছোঁয়া অট্টালিকা নিয়ে ২০২১ সাল থেকে ধুঁকছে চীনের আবাসন খাত। এর জেরে টালমাটাল অবস্থা দেশটির অর্থনীতিও। অবশেষে নতুন ফ্ল্যাট ক্রয়ে চীন সরকার ডিড ট্যাক্স ৩% থেকে কমিয়ে ১% নামিয়ে আনায় মন্দার ধাক্কা কাটিয়ে চাঙা হতে শুরু করেছে চীনের আবাসন ব্যবসা। এছাড়াও ফ্ল্যাট ক্রয়ে ঋণ সুবিধা সহ আরও বেশ কয়েকটি নীতি সহজ করায় গ্রাহকদের আগ্রহও বাড়ছে। বেইজিং, গুয়াংজু ও চেন্দু সহ সব জায়গার আবাসন প্রতিষ্ঠানগুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের।前1、2年的话一直都在观望，然后现在的话就是成都现在不是有这个新规嘛，在11月份的话到截止到目前我们也是大约在均单20单左右的一个状态。পরিসংখ্যান বলছে নভেম্বরের রাজধানী বেইজিংয়ে 18,500-এর বেশি বাড়ি বিক্রির চুক্তি হয়েছে, যা অক্টোবর থেকে 8% বেশি এবং গত 20 মাসের মধ্যে সর্বোচ্চ। এমনকি নভেম্বরে দক্ষিণ পশ্চিম চীনের চেংদু শহরে বাড়ি বিক্রি হয়েছে 14,000-এর বেশি, যা আগের মাসের তুলনায় 57% উপরে। এমনকি 25.5%-এর বেশি নতুন বাড়ি বিক্রি হয়েছে গুয়াংজুতে। 11月份以来，广州房地产市场成交继续保持较高的水平，止跌回稳态势得到进一步巩固。11月1日至18日，一手房网签成交74.43万平方米，环比增长25.6%。চীন সরকার ঘোষিত গ্রাহক অনুকূল কর এবং ক্রয় বিধিনিষেধ শিথিলের কারণেই নতুন পুরাতন সব আবাসন বাজারেই ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্ল্যাট ক্রয়ে খরচ কমে যাওয়ায় অনেকেই এখন নিজের বাড়ি থাকা সত্ত্বেও আরও উন্নত মানের আবাসনের খোঁজ করছেন। 这是鼓励更多的居民改善居住条件，特别是对于已经有房子的家庭，降低了他们的换房成本，促使他们考虑购买更舒适、更优质的住房。চীন সরকার সুদের হার কমানো এবং বাড়িঘর কেনার প্রক্রিয়া সহজ করে এই খাত থেকে চলতি বছর 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে কিনা তাই এখন দেখার অপেক্ষা। দেশটির রিয়েল এস্টেট খাতে চলতি বছরের শেষে শুরু হওয়া এই ইতিবাচক প্রবণতা 2025 সালেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সিরিয়ায় নতুন করে চলমান গৃহযুদ্ধে 15 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা করছে জাতিসংঘ। ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে পালানো হাজার হাজার বাসিন্দা খাবারের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন। এই অবস্থায় সিরিয়ায় থাকা সব মানবিক সংস্থায় অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সহায়তা সংস্থা WFP। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 8 বছর পর বাশার আল আসাদ সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠায় আবারও গৃহযুদ্ধের আগুনে পড়ছে সিরিয়া। সময় যতই গড়াচ্ছে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে হায়াত তাহরির আল শাম নেতৃত্বাধীন বিদ্রোহীরা। 1 সপ্তাহের ব্যবধানে বড় 2 শহর আলেপ্পো ও হামা দখলে নিয়েছে সরকার বিরোধীরা। রাশিয়া ও ইরান পাশে থাকলেও শত্রুপক্ষের এই অগ্রযাত্রা থামাতে পারছে না বাশার আল আসাদ বাহিনী। গৃহযুদ্ধে হতাহতের সংখ্যা যেমন বাড়ছে তেমনি তছনছ হচ্ছে বসতভিটা। আলেপ্পো ও হামা ছেড়ে পালানো সাধারণ মানুষের সারিও দীর্ঘ হচ্ছে। আলেপ্পো ছেড়ে পাশের তাবকা শহরে তাঁবুতলে অনেকে ঠাঁই নিলেও হাজার হাজার বাস্তুচ্যুত সিরিয়ান এখন খোলা আকাশের নিচের বাসিন্দা। والله بالنسبه للخبز موضوع الخبز صار ازمه كثير ضخمه يعني وعجقوا الناس يعني بالمئات الاشخاص على الافران. والله حر مشكل، اشترينا ب 40 واشترينا ب 35 واشترينا مشكل، اشترينا ب 50.
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে, সিরিয়ার গৃহযুদ্ধে ২৭ নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এভাবে চলতে থাকলে সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা সংস্থাটির। So in the first few hours after the 27th of November, we saw that the number went up from 48,000 to almost 280,000 people who got displaced so far. And if the situation continues evolving in that pace, we're expecting collectively around 1.5 million people that will be displaced and will be requiring our support. জাতিসংঘ বলছে ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটিতে আগে থেকেই প্রায় 2 কোটি সিরিয়ান খাদ্য নিরাপত্তাহীনতায় ছিলেন। এর সাথে এখন নিত্যদিন যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। তাদের সহায়তায় বিপুল অর্থের প্রয়োজন। Were classified as food insecure and needed food assistance before the recent crisis. So that's why it's another call for support, for funding to all the organizations and humanitarians working across all over Syria. এমন করুণ পরিস্থিতির মধ্যেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। হামার পর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ শহর হোমসের দিকে এগুচ্ছে বিদ্রোহীরা। তবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন সকাল। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের খবর। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকলেও দ্বিতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেসরা, জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম। সিলেটে ম্যাচ শুরু দুপুর 2টায়। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার পর আশা ছিল টি-20তেও আয়ারল্যান্ডকে উড়িয়ে দিবে বাংলাদেশের মেয়েরা, কিন্তু ম্যাচের শুরু থেকেই নতুন আয়ারল্যান্ডের দেখা মেলে। ব্যাটে বলে দুই বিভাগে তারা পাত্তাই দেয়নি টাইগ্রেসদের। প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল 170 রান। 12 ওভারে 1 উইকেট 103 রান করে জ্যোতির দল। এরপরই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ শেষমেশ হারে 12 রানে। ম্যাচ হারলেও তাই ওপেনারদের পারফরমেন্সে স্বস্তি জাহানারা আলমের। 169 রান, 170 টার্গেট, এটা আসলে আমাদের জন্য মনে হচ্ছে যে আমরা যদি স্টার্টটা ভালো করি, পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। প্রায় 10 বা 11 ওভারে আমরা মনে হয় 100+ করেছিলাম। ছোট ফরম্যাটে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন করা খুবই জরুরি। তাই প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে সাজানো পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর এই পেসার। এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে, এবং এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না। আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। ঘরের মাঠে পরিচিত উইকেটে প্রথম ম্যাচ হারলেও জাহানারার বিশ্বাস সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা কখনোই চাইবো না যে সিলেটবাসী বা বাংলাদেশবাসীকে লেট ডাউন করতে, এবং আমরা ইনশাআল্লাহ ট্রফি আমরা লিফট করবই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সমতা ফেরানোর মিশনে জ্যোতি জাহানারারা মাঠে নামবে দুপুর 2টায়। ওয়াসিউল হক পান্থ, এখন। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। বিগত সরকারের অনিয়ম ও স্বজন তোষণ নীতির প্রভাব পড়েছে নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। দেশেই তৈরি হচ্ছে মানসম্পন্ন মেডিকেল সরঞ্জাম। আমদানি নির্ভরতা কাটাতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা ও ক্রেতার আস্থা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধের কারণে ঝুঁকিতে পিরোজপুরের উপকূলবাসী। 45 কিলোমিটার বাঁধ মেরামতে প্রয়োজন 2,500 কোটি টাকা। এবং আইরিশদের বিপক্ষে টি-20 সিরিজ রক্ষার লড়াই আজ ব্যাকফুটে থাকলেও ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগ্রেসরা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon
এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv